আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই গত সপ্তাহের একটা ছোট্ট অংশ দেখে নিই, তাতে অনেকটা জিনিস পরিষ্কার হবে এবং তার পরিপ্রেক্ষিতেই আলোচনাটা শুরু করব। সামনের দিকে আমাদের যে জায়গাটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, যেটা গত সপ্তাহ তো আপনাদের ক্যালকুলেটিভ সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও যেটা বলেছিলাম, সেই হিসেবে এবারে বলবো অবশ্যই সামনের দিকে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে 26,277। এখানে প্লাস মাইনাস 10 পয়েন্ট, মানে আমি করতে চাইছি 26,268 থেকে 26,277। এই জোনটা আমাদের ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। এছাড়া যেমন ক্যালকুলেটিভ সাপোর্ট রেজিস্ট্যান্স আমি প্রত্যেকটা স্লাইডে দেখাই, সেই অনুযায়ী আপনারা মাথায় রাখতে পারেন, যেটা হয়তো উপকারে লাগলেও লাগতে পারে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ইউটিউব ব্লগে টেক টক উইথ শান্তনু সেন, যে ব্লগের মাধ্যমে আমি আলোচনা করি ভারতীয় শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে বাংলায় সূচক ভিত্তিক আলোচনা, কিছু টেকনিক্যালসের তথ্য, যেটা শিক্ষামূলক দিক থেকে। এই সপ্তাহের যে আলোচনাটা করব সেই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি আমরা অক্টোবর মান্থে ঢুকে পড়েছি এবং 30/11/2024 থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে সেটা শেষ হবে 4/10/2024, অর্থাৎ অক্টোবর মাস শুরু হয়ে যাবে। মনে রাখতে হবে গান্ডি বার্থডের জন্য আমাদের 2 অক্টোবর ছুটি থাকছে, ট্রেডিং হলিডে, অর্থাৎ একটি ছুটির দিন আমরা পাবো। এবং এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যথাক্রমে প্রতিটা মাসেই একটা একটা করে ছুটি আছে, সেগুলো আমি পরে আসছি। যে ক্লিপটা এতক্ষণ দেখলেন, এই ক্লিপটার পরিপ্রেক্ষিতে যদি আলোচনাটা শুরু করি তাহলে বুঝতে পারবেন যে আজকের বক্তব্যে আমি বেশ কিছুটা অংশ আপনাদের কিছু শোনাবো। সেটা ভালো কি খারাপ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু যেভাবে টেকনিক্যাল বিশ্লেষণ করার আপনাদের সাথে চেষ্টা করি, প্রতিনিয়তই করে থাকি প্রতি সপ্তাহে, সেখানে সূচক কেন নিয়ে আলোচনা করি এই প্রশ্ন উঠেছে। যিনি করেছেন জয়ন্তবাবু, ওনাকে যেমন আমি আমার উত্তর দিচ্ছি এবং কোনো রকম রাগের বহিঃপ্রকাশ নয়, আমি খুব সহজ সরল ভাষায় উত্তর দিচ্ছি এবং এটা হয়তো এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি খুঁজে পেয়ে যাবেন অন্যান্য দিকগুলো এবং অন্যান্যরা কেন সূচক নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আলোচনার বিষয়বস্তুতে ছিল গত সপ্তাহে যে কোন জায়গাটায় খুব সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে 26,277। এক্স্যাক্টলি নিফটি সূচকের আপাতত এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, সোমবারের বাজার খোলার আগের মুহূর্ত পর্যন্ত এটাই হচ্ছে হাই এবং মার্কেট ওখান থেকেই রিয়্যাক্ট করে। সূচক এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মাপদণ্ড, ভারতীয় শেয়ার বাজারের মাপদণ্ড। তো নিফটি সূচক নিয়ে এই আলোচনা যদি আমরা না করি, এবং আমি জানি এই আলোচনায় এই সাপোর্ট রেজিস্ট্যান্স, কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে, এগুলো দেখেও অনেকে যারা অপশন ট্রেডার বা যারা নিফটি ফিউচার্স ট্রেড করেন, আমি তো ট্রেডের অ্যাডভাইস করতে পারি না বিকজ অফ সেবি গাইডলাইন্স অনুযায়ী, কিন্তু আমি একটা রূপরেখা দিতে পারি যেটার মধ্যে বাজার চলতে পারে। ফলে যারা এই ধরনের ডেরিভেটিভ পার্টে কাজ করেন, এই ইকুইটি মার্কেটের সূচকের পরিপ্রেক্ষিতে অনেকেই আমাকে তারা মেসেজ করেন এবং আমি বহুজনকে চিনি ব্যক্তিগতভাবে এবং আমার অনেক স্টুডেন্টকে চিনি, তারা কিন্তু ওই সূচকের পরিপ্রেক্ষিতে কাজ করে অনেক লাভবান হয়। ফলে ব্যক্তিগতভাবে কেউ উপকৃত হচ্ছেন কি কেউ উপকৃত হচ্ছেন না সেইভাবে তো অনুষ্ঠান হয় না। অনুষ্ঠানটা করতে গেলে আমাকে একটা পরিপূর্ণ ব্যাপার দিতে হয়, অর্থাৎ একটা সূচক ভিত্তিক আলোচনা। কারণ যেখানে সবাইয়ের মনের ভেতরেই আছে বাজার পড়ে যাবে, তো বাজার পড়লে কি সূচক দাঁড়িয়ে থাকবে, বাজার পড়ে যাবে এরম তো নয়। তো সূচক পড়বে, তো সূচক বাড়বে, এর উপরই তো আলোচনা। ফলে নিফটি আলোচনার উপরে আমাকে একটু দৃষ্টি দিতে হয় সময়ের বিশেষে। যেমন আজকের কিন্তু আলোচনায় আমি খুব একটা বেশি নিফটি নিয়ে আলোচনা করিনি, কারণ বিশ্লেষণ করার খুব একটা জায়গা নেই। তো সেই হিসেবে দেখতে গেলে সূচক ভিত্তিক আলোচনা কেন করি এবং কেন ওখানে সময় দিই সেটা নিশ্চয়ই অনেকের কাছেই খুব পরিষ্কার। হয়তো এইভাবে টেকনিক্যাল অ্যানালিসিস আমি যতটা করি তার থেকে অনেক ভালো ভালো লোক অ্যানালিসিস করেন, অনেক বিজ্ঞ লোকেরা আছেন, অনেক পণ্ডিত লোকেরা আছেন, বিশেষ করে বাংলাতে তো প্রচুর আছে।
আমি চেষ্টা করি যখন প্রয়োজন হয় সূচকের সেই সমস্ত লেভেলসগুলোকে স্পেসিফিকভাবে উল্লেখ করার জন্য, যেটা গত সপ্তাহতেও উল্লেখ করেছি। মিলেছে বলে বলছি না, এরকম মেলা বহুবার মিলেছে, যদি খেয়াল করে যারা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখেন। ফলে হোপফুলি নিফটি আলোচনাটা যেমন চলছে তেমন চালাবো যখন যেরম সময় আসছে। এবার ঘটনা হচ্ছে যে আমি যদি পর্যায়ক্রমে যাই আস্তে আস্তে, যেহেতু বলেছি আজকে একটু বেশি কথা বলবো, অফেন্ডেড হবেন না প্লিজ, শুনবেন, কাজে লাগতে পারে। সেকেন্ড প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আর একটা জিনিস তুলে আনার চেষ্টা করব। দু একটা প্রশ্ন তো আপনাদের থাকে, সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। রিগার্ডিং আর পাওয়ার, যিনি খুব প্যানিক ছিলেন বা যারা খুব প্যানিক ছিলেন, আমি আবার বিলিভ করি টেকনিক্যাল চার্টস অনেক কিছু বলে দিতে সাহায্য করে যদি সেটাকে সঠিকভাবে রিড করা যায়। তার জন্য অন্যান্য ইনগ্রিডিয়েন্টসের খুব একটা বেশি প্রয়োজন হয় না বলে আমার ব্যক্তিগত ধারণা। টেকনিক্যালস ইনগ্রিডিয়েন্টসটাই যথেষ্ট। তো সেই ইনগ্রিডিয়েন্টসটা কোথায় কখন ইউজ করতে হয়, যেমন গত সপ্তাহে আপনাদের সাথে ইউজ করে দেখেছি যে কেন সূচকটা ওই জায়গায় আটকানোর সম্ভাবনা আছে, ঠিক সেইভাবেই আপনাদেরকে নাম না দিয়ে বিশ্লেষণ করেছিলাম 2-3 সপ্তাহ আগে আর পাওয়ার। নাও প্রাইস কোথায় পৌঁছেছে, যিনি লিখেছিলেন যে আমি একটুখানি প্যানিক হয়েই আমাকে মেল করে ফেলেছিলেন, আশা করছি আপনার মুখে হাসি আছে এখন। জানি না আপাতত সেই প্যানিকটা আপনি ধরে রাখতে পেরেছেন কি না। আসলে শেয়ার বাজার এটাই অঙ্গ। শেয়ার বাজারে খুব ইজি অ্যাক্সেস হবে, ইজি মানি হবে, সেটা বোধহয় কাম্য নয়, এবং সেটা এই ইজি হয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আগামী সময়, যাদের কাছে এটা ইজি মানি বলে মনে হয়েছে। ফলে আর পাওয়ার নিয়ে আশা করছি আপনাদের থেকে যেটুকু ফিডব্যাক পেয়েছি বা যিনি বলেছেন, ওভারঅল সমস্ত বিপদের অনেকটা জায়গা কাটিয়ে উঠেছে। এবার এটা কি কন্টিনিউ চলতে পারে? মানে আই মিন টু সে, ধরুন এখন 46, 48, 50, 52 এই করতে করতেই কি একবার? নিশ্চয়ই না। কমন সেন্স, আপনারাও জানেন এক একটা সময় এক একটা কারেক্টিভ ফেজ আসে, প্রতিটা স্টকের ক্ষেত্রেও আসে। যেহেতু আমরা একটা টিপিক্যাল বিগ বড় বুল মার্কেটের মধ্যে আছি, ফলে বিভিন্ন স্টকের টাইম ওয়াইজ কারেকশন, প্রাইস ওয়াইজ কারেকশন হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে সেই স্টক এবং সেক্টরের রোটেশনও তেমন হচ্ছে। এটা আমার অন্তত চোখে আমি ফিল করতে পারছি। সেই হিসেবে আশা করছি আর পাওয়ারের উত্তর আপনারা পেয়েছেন এবং স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। আমি রেকমেন্ডেশন করতে পারি না, আমি আপনাদের একটা ইনপুট দিতে পারি। কৃতিত্ব সম্পূর্ণ যারা ওই ইনপুটটাকে কনভার্ট করতে পারেন নিজেদের কৃতিত্বে। কি করবেন কি করবেন না, অর্থাৎ বাই করবেন না সেল করবেন, না শুধুমাত্রই অনুশীলন করবেন, পেপার ট্রেড করবেন, দ্যাটস আপ টু ইউ। এবারে আসছি আর একটা পার্ট, যেখানে দেখুন আমরা বলি অনেকেই, আমাদের যে ইউটিউব কমিউনিটি আছে, বিশেষ করে বাংলায় অনেকেই আমরা অনুষ্ঠান করি, আমি অনেকের দেখি ভালো লাগে দেখতে, জ্ঞান অর্জন হয়, সেই জন্য অনেকে বলে ইউটিউব ইউনিভার্সিটি। অনেস্টলি স্পিকিং অনেকে রসিকতা করে বলেন, কিন্তু আমি এটাকে একদমই রসিকতা করছি না। ইউটিউবের মাধ্যমে আমরা পৃথিবী, ভারতবর্ষ প্রচুর তথ্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর জানতে পারি। সেরকম স্টক মার্কেটের পরিপ্রেক্ষিতে যে কজন আমরা ইউটিউবার ভারতবর্ষের বাঙালি সমাজের পরিপ্রেক্ষিতে বিশেষ করে ভারতীয় শেয়ার বাজারকে বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখান থেকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এবার ভালো খারাপ মন্দ, ভালো মন্দ তো মিশিয়ে থাকবেই। আমি চেষ্টা করি ভালো বক্তব্য শোনার, ধৈর্য ধরেও শুনিও প্রত্যেকের। বিশেষ করে আমি যাদেরকে ফলো করি তারা তো আছেনই, প্লাস অনেক নিউ কামার আছেন, ভালো লাগে এদের বক্তব্য, বিশ্লেষণ সবকটাই বেশ গ্রহণযোগ্যতা পায়। তারই মধ্যে আমি প্রত্যেককেই আমরা চেষ্টা করি যে সমস্ত স্টকগুলো ধরুন পারফর্ম করেছে, কেউ বলছেন আমি বাই বলেছিলাম, আমি কিনতে বলেছিলাম, আমি সেই জায়গাটায় আমি যাই না। আপনারা নিশ্চয়ই জানেন এখনও পর্যন্ত আমি বাই কথা বলি না। আমি একটা চার্ট বিশ্লেষণ করার চেষ্টা করেছি, যে চার্টটা এখন এখানে আছে, তখন কোথায় ছিল, এখন কি পরিস্থিতিতে আছে, সেগুলো আমি আপনাদের সাথে বলি। এবারে অ্যাজ পার দ্য সেবি গাইডলাইন্স আমি তো বলতে পারি না যে আপনারা এটা কিনুন, বা কখনোই যারা আমরা রেজিস্টার্ড নয় তারা বলি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবাই আমরা হাইলাইট করি ভালোটাকে। আমি ঠিক করেছি এবার থেকে হাইলাইট করব যে চার্টগুলো আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি অ্যাজ এ এক্সাম্পল, সেগুলো যখন চলছে না, কোন কোন জিনিসগুলো চলেনি। তাদের মধ্যেই একটা প্রশ্ন ছিল জিএসএস ইনফো। আমরা যখন আলোচনা করেছিলাম তারপরে চার্টটা
আরও বেশি ডিক্রিজ করেছে, ভেরি ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। আমি চেষ্টা করছি আগামী 1 থেকে 2 সপ্তাহের ভেতরে এই জিএসএসের উপরে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সাথে স্লাইড শোয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ফলে আমি এর পরের থেকে সাকসেসের রেশিও আপনারা জানেন, দু একটা করে মাঝে মধ্যে বলে দেবো, যে কটা উল্লেখযোগ্য মাঝে মধ্যে হবে। কারণ 2020 পর থেকে যে ধরনের বুল মার্কেট চলেছে, সেখানে আমাদের বহু লোকেরই বহু স্টক মাল্টি ব্যাগার্সে পরিণত হয়েছে। কিন্তু প্রেজেন্ট কন্ডিশন এটাই পরীক্ষামূলক কন্ডিশন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ফলে এই দিক থেকে আরও একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতিতে বাজার দাঁড়িয়ে আছে, যে পরিস্থিতিতে এখান থেকে কি সূচক আরও ওপরের দিকে অগ্রগতি পেতে পারে বা আরও বাড়তে পারে বাজার, নাকি বাজার এখানে একটা পজ পেয়ে একটা কারেক্টিভ ফেস আসবে, এটা নিয়ে বিস্তর কোয়েশ্চেন অ্যান্সার চলছে, বিস্তর রিসার্চ চলছে। আমার কন্ট্রিবিউশন খুব ছোট্ট। ফার্স্ট, যে ফিগার আউট করেছিলাম সেই ফিগারটাই আমার কাছে এখনও পর্যন্ত ভ্যালিড টিল ক্লোজিং বেসিসে, যতক্ষণ না ক্লোজিং হচ্ছে। অর্থাৎ 26,277 ওপরে যতক্ষণ না বাজার ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট অ্যান্ড ওয়াচ করব যে এই লেভেলসটাকে 26,277 এই লেভেলসের ওপরে উইকলি অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি ক্লোজিং আমার হচ্ছে কিনা। তো প্রথমে ডেইলি দিতে হবে, তারপরে তো উইকলি প্রশ্ন আসবে। এটা ক্লোজ করুক, তারপরে আমি নতুন করে চিন্তাভাবনা করব যে সূচক কোথায় যেতে পারে। আপনাদের সাথেও সেটা আলোচনা করব। এবং মজার ব্যাপার হচ্ছে, এমন একটা জায়গায় এই সূচকের পরিস্থিতি এবং অন্যান্য পারিপার্শ্বিক ইন্ডিকেটার্সের অবস্থান, একটু কশাস অ্যাপ্রোচ নেওয়া উচিত। এখন এই প্রসঙ্গে একটা জিনিস আমার যেটা ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে এই মুহূর্তে কি তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের থিওরি মেনটেন করা যায় না শর্ট টার্ম মেনটেন করা যায়? এক একজনের এক একটা বক্তব্য আছে। আমার বক্তব্য আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমার চিন্তাভাবনাটা। যদি ধরুন বাজার এখান থেকে কারেক্টিভ হয়, তাহলে কি যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের বিভিন্ন স্টকের কথা ভাবছেন, সেগুলো কি কারেকশান হবে না? এটা একটা প্রশ্ন। তা যদি কারেকশনই হয়, তাহলে সমস্ত জিনিসের কারেকশন এক্সপেক্টেড, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। কে কখন পড়বেন, কোন সেক্টরে পড়বে কারেকশান, কতটা হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে। ফলে এটা যেমন দিক, সেরকম এই সময় অনেকে আবার ভাবতে পারেন যে আমি লং টার্মে না গিয়ে যদি শর্ট টার্ম চিন্তাভাবনা করি। দেখুন, শর্ট টার্ম হচ্ছে একটা ডে ট্রেডিং তো ছেড়ে দিন, ওটা একটা ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট বল গেম। ওটা হচ্ছে আর্ট, আমি বলি, সবার দ্বারা সম্ভব হয় না। আমি তো কখনোই পেরে উঠি না, মাঝে মধ্যেই জিরো পাই। সুইংয়ের ক্ষেত্রেও একই জিনিস, আপনাকে ভেরি ভেরি কানেকটিভ ওয়েতে রিসার্চ ওয়ার্ক করতে হবে, তারপরে গিয়ে আপনার মানে আউটপুট বেরোবে। ফলে এটা কিন্তু আপনাদের ওপর বিচার বিবেচনার বিষয় দিলাম। আমি নিজের থেকে, যেমন ধরুন, যদি আপনি আমায় প্রশ্ন করেন যে আমি যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হই আমি কী করবো, যেমন ধরুন আমি একটা XYZ স্টকের নাম বলতে পারি না, 4,700 টাকা লেভেলে দাম ছিল, আমার দেখলাম কাছে একটা 5,000 টাকা মতো ছিল, আমার স্টকটা দেখে পছন্দ হলো, আমি কিনলাম। একটি সংখ্যার শেয়ারই কিনেছি, একটা মাত্র। আমি তখনও ভয় ছিল, ভয় এটাই ছিল যদি কারেক্টিভ হয় 4,000 3,500 যে লেভেলেই আসুক, আমি আবার কিনব। যদি এই মানসিকতা থাকে, তাহলে লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে যারা বলেন 10, 15, 20 বছর, তো এই 10, 15, 20 বছরের ইনভেস্টমেন্টের আমার মনে হয় না খুব একটা টাইমিংয়ের প্রয়োজন আছে, খুব একটা প্রাইস ওয়াইজের ব্যাপার আছে। অর্থাৎ আমি ঠিক জায়গায় আমাকে ওইটার উপরে কনসেন্ট্রেট করতে হবে। কারণ অনেকেই উদাহরণ দেয়, তো 10 বছর ধরে আছেন। কেনার সময় উদাহরণ দেবো ওয়ারেন বাফেট, আবার বেচার সময় দেবো ওই কিনতে পাগল বেশ, এরম যেন না হয়। আমি মার্জনা করবেন, মানে আমি কথার মধ্যে দিয়ে বললাম, এটা কোনো গালিগালাজ ভাববেন না, রসিকতা করে বললাম, এটা সেন্সারি করে নেবেন দরকার হয়। তো যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, তাদের আবার সব বিভিন্ন দিকে ভয় পায় কেন? আবার যদি বাজার পড়ে যাবার কথা হলে, তাহলে তো আমি সস্তায় পাবো। ফলে এটা ডিফারেন্ট ম্যান, ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট মানসিকতায় আপনাকে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সেই কারণে বাজারের কারেকশন কখন আসবে কাউকে বলে আসবে না। কতগুলো টেন্টেটিভ এরিয়া আমার ব্যক্তিগতভাবে এতদিনের এক্সপিরিয়েন্সে মনে হয়েছে এই জায়গাগুলো সাবধান থাকা উচিত। ক্রস করুক, স্টেবিলিটি দেখাক, আবার হতে পারে। ইনফ্যাক্ট আমি আপনাদের এইটুকু আন্দাজ করতে পারি,
যে যদি কোনো কারণে আমার দেওয়া এই আপাতত যে লেভেলসটি আছে 26,277-এর ওপর ক্লোজিং দেয়, তারপরে বাজার যদি না চলে আবার নিচে চলে আসে, নিশ্চয়ই আসতে পারে, কিন্তু তা বলে ওর ওপরে ক্লোজিং দেয়া মানে কিন্তু বাজারের আবার একটা আপসাইড খুলে যেতে পারে। সেটা সেই সময় আলোচনা করার চেষ্টা করবো আপাতত। ফলে ওটা একটা দিক, এটা মাথায় রেখে কাজ করবেন। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, এবার একটু আস্তে আস্তে আপনাদের সঙ্গে বক্তব্য রাখি যে কেন আমি এই কথাগুলো এইভাবে বলার চেষ্টা করছি। আজকে একটু বারবার সময় চেয়ে নিচ্ছি। বড় ক্লিয়ারিং অক্টোবর মাস, একটাই ছুটি। নেক্সট অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর প্রতিটা মাসেই কিন্তু একটা করে ট্রেডিং হলিডে থাকবে। ইন্টারেস্টিংলি 31 অক্টোবর হচ্ছে শেষ বৃহস্পতিবার, ওই দিনই এক্সপায়ারি, এবং তার পরের দিন আমার সম্ভবত মনে হয় যে মুহূর্ত ট্রেডিংয়ের ট্রেডিং ডেটা থাকবে। ফলে ভেরি ইন্টারেস্টিংলি এই পুরো সেটেলমেন্টটা চলবে হাই ভোলেটাইল, কারণ রেজাল্ট থাকবে। আমি কতগুলো জিনিস পয়েন্ট আউট করে রেখে দিয়েছি কালকের থেকে, যে কী কী জিনিস বলার আছে। মানে বড় সেটেলমেন্ট, হলিডে, প্লাস থাকছে আপনার বিভিন্ন কোম্পানির রেজাল্ট আসবে আগামী 7-8 তারিখের পর থেকে অক্টোবরে। মান্থলি ক্লোজিংটা হবে সোমবার দিনকে, এটা মাথায় রাখতে হবে। বিশেষ করে অন্যান্য জায়গাগুলো আমরা দেখব, যে কারণ অন্যান্য ইন্ডিসেসগুলো কীরম রিয়্যাক্ট করছে তার সাথে তার একটা কম্বিনেশন দেখার চেষ্টা করব। ফলে এইগুলো কিন্তু আগামী সপ্তাহের মাথার মধ্যে একটা চিন্তাভাবনা রেখে বাজারের সাথে সাথে এগোনোর চেষ্টা করবেন। খুব গুরুত্বপূর্ণ, কারণ বুধবার আমাদের ছুটি, আগামী বুধবার 2 তারিখ। তার আগে বাজারের গতিবিধি কীরকম হতে পারে এইবার একটু চার্ট বিশ্লেষণ করে নিয়ে অনেকক্ষণ আমি বকবক করলাম। ব্যক্তিগতভাবে নেবেন না প্লিজ। আপনাদের সাথে আমি একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো চেষ্টা করছি আমি আমার এক্সপিরিয়েন্স, আমি যতটুকু বুঝছি ততটুকু কন্ট্রিবিউট করার। কারণ মনে হতেই পারে যে এইভাবে কি চার্ট অ্যানালিসিস হয়, হতেই পারে, আমি অস্বীকার করছি না। একজন এক একটা ইন্টারপ্রেট করেন, তো দেখা যাক। সাকসেস ওরিয়েন্টেড জব, সাকসেস যার যত বেশি আপনারা হয়তো তাকেই অত বেশি ভালোবাসবেন। তো চলুন যাই এবার একটু ছোট্ট করে চার্ট অ্যানালিসিসটা করে নিই। আলোচনার বিষয়বস্তুতে উঠে আনবো চেষ্টা করছি 30/11/2024 থেকে 4/10/2024-এর মধ্যে বাজারের গতিবিধির হবার আগে বাজারের পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। মনে রাখতে হবে, নতুন সেটেলমেন্ট শুরু হয়েছে, বাট মান্থ শেষ হয়নি। অর্থাৎ আগামী সোমবার 30 তারিখ বাজার ক্লোজিং হওয়ার পর মান্থের ক্লোজিং হবে। এবং মনে রাখতে হবে 2 অক্টোবর গান্ধী বার্থডের জন্য ছুটি থাকবে, অর্থাৎ একটা ট্রেডিং ডে আমরা কম পাবো। সেরকম বিশেষ কিছু বলার নেই। উইকলি যে জায়গায় বন্ধ হয়েছে, অসম্ভব শক্তপোক্ত জায়গায় বাজার বন্ধ হয়েছে। স্লোপ মুভিং অ্যাভারেজ এমএসিডির যেটা আছে সেটা যথেষ্ট ওপরে, 9 এক্সপোনেনশিয়ালের উপরে। এর বাইরে বিশেষ কিছু আর দেখানোর প্রয়োজন নেই যতক্ষণ না বাজার নিচের দিকে রিট্রেসমেন্টের কিছু জায়গা তৈরি করে। ডান দিকে আছে আমার নিফটি ডেইলি, যেখানে একটা ছোট্ট ব্ল্যাক ক্যান্ডেল ইন্ডিকেট করছে একটা পজ পেয়েছে বাজার, এবং এই পজটা কতটা ঘনীভূত হবে নাকি আবার ব্রেকআউট করে বাজার বেরিয়ে যাবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। 13 ডিএম এর থেকে যথেষ্ট উচ্চতায় বন্ধ হয়েছে। বর্তমানে 13 ডিএম এর ভ্যালু রাফলি অ্যারাউন্ড 25,640। আমাদের বাজার বন্ধ হয়েছে 26,178। ফলে এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কতটা স্ট্রেচ ভ্যালুয়েশনে অবস্থান করছি। একটু ডেলি চার্টের মধ্যে যেটা আমি ফোকাস করতে বলবো অবশ্যই এখানে আরএসআই এর পরিপ্রেক্ষিতে। আরএসআই বিশেষ করে 14 ডেজ আরএসআই অবস্থান করছে যেখানে, সেটা প্রায় 76 পয়েন্ট সামথিং, 78-এর আশপাশে গেছিল। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 65 ডেজ আরএসআই প্রিভিয়াস স্টপ যতবার এইখানে গিয়েছিল সেটা হচ্ছে 65 ক্রস করবে না এরকম কোনো ব্যাপার নেই। 65 ক্রস করলে যেটা হাইয়েস্ট পয়েন্ট এখনো পর্যন্ত মার্কেট ফেস করে আছে সেটা হচ্ছে 70। এই 70-তে কতবার গেছে নিশ্চয়ই গাঁটে গুণে বোঝা যাবে এই পুরো সাইকেলের, মানে টোটাল নিফটির। ফলে একটু 65-এর উপরে একটু সাবধানতা যেরকম বলা আছে সেই সাবধানতাই অবলম্বন করতে হবে। এছাড়া অ্যাজ সাচ এখনো পর্যন্ত কোনো ধরনের উইকনেস চার্ট শো করছে না, বাট করবে না আর করতে পারে এটার মধ্যে পার্থক্য আছে। ফলে যেখানে বন্ধ হয়েছে এর বাইরে বিশেষ কিছু আমার ভিউ দেবার নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে নিজেদের মতো করে বাজারের সূচকের ওঠানামাকে আয়ত্ত করতে হবে।
দেখে আমরা এর পরে দেখে নেবো যে কি সাপোর্ট রেজিস্ট্যান্স নেক্সট উইকের জন্য আমাদের জন্য স্লাইড শো এর মাধ্যমে অপেক্ষা করছে। তো এই ছিল নিফটি, বিশেষ বলার কিছু নেই, চলুন যাই এবার দেখে নিই ব্যাংক নিফটির অবস্থান কোথায় আছে। ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং হয়েছে তার বাঁদিকে আমার উইকলি এবং ডান দিকে ডেইলি, নিশ্চয়ই কম্বিনেশনে বুঝতে পারছেন দুটোই একটু নেগেটিভ। উইকলিতেও একটা ডোজি ফর্মেশন করে বন্ধ হয়েছে, এবং যে যার যে যে ডোজিটার আপার সাইডেটা একটু বেশি, এবং এবং যেখানে বন্ধ হয়েছে সেটা একটু পজ পাওয়ার ইঙ্গিত অবশ্যই। আর ডেইলি চার্টে যেখানে রিট্রেস করেছে তাতে এই যে জায়গা দুটো আছে অর্থাৎ 53,700 রাউন্ড নাম্বার, এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুবারই এই সমস্ত মানে রাফলি লাস্ট 3 দিন যদি দেখা যায়, 1, 2, 3, এই যে লাস্ট উইকে যতগুলো পয়েন্ট হয়েছে তার মধ্যে ওই 53,700 নিচে চললে একটু রিট্রেস করতে পারে। আমি একটা লাইন টেনে রেখেছি, সেটা হচ্ছে প্রিভিয়াস স্টপ, যেটা রিয়াকশনে আসতে পারে বিকজ অফ 13 ডিএমএও তখন হয়তো ওইখানে ক্লাইম করে যাবে। ফলে ভেরি ইন্টারেস্টিং জায়গায় দুটো ইন্ডেক্সই, মেজর ইন্ডেক্স যেটা বন্ধ হয়েছে, একটু পজ পাওয়ার ইঙ্গিত আছে। বাট উইকলি চার্ট যদি দেখা যায় তাতে এখনো স্লোপের কন্টিনিউয়েশন আছে। ব্যাক নিফটির একটু রিট্রেস করে যদি আবার পুনরায় রিজিউম করে সেটা বেটার হেলদি হতে পারে ব্যাক নিফটির পরিপ্রেক্ষিতে। অ্যাজ ওয়েল অ্যাজ নিফটির ক্ষেত্রেও তাই, একটু ওভারবট ডেলি চার্টে, এবং সেখান থেকে আরএসআই এর মোমেন্টাম নিচের দিকে ইন্ডিকেশন দেখাচ্ছে যে কতটা রিয়াকশন আসতে পারে। রিয়াকশন আসার জন্য যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে 53,700 ভাঙতে হবে। যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই একটা রেঞ্জ ট্রেডিং এর মধ্যে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখছি। এই ছিল ব্যাংক নিফটি। এর বাইরে ব্যাংক নিফটির বিশেষ কিছু বলারও নেই। দেখে নিতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আচ্ছা, এইবার চার্ট অ্যানালিসিস করার পর আজকেও তিনটি স্টকের বিশ্লেষণ করার চেষ্টা করছি। শুধুমাত্র বিশ্লেষণ, হ্যাঁ, আমি আবার বলছি, আমি এগুলোকে ইনপুট দিচ্ছি আপনাদের কনসিডারেশন, আপনাদের সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে সলা পরামর্শ, তারপরে কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন। কারণ স্টক মার্কেট অলওয়েজ, পার্টিকুলারলি এই লেভেলসে, অলওয়েজ এর হাই রিস্ক গেম। ফলে আশা করছি আপনারা যথেষ্ট চিন্তাভাবনা রেখে এবং আপনাদের ম্যাচুরিটির, আমি যে ধরনের প্রশ্ন আপনারা করেন, হ্যাটস অফ। ফলে আশা করছি আপনারা যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়ে তবেই কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন। চলুন যাই তিনটে চার্ট আজকে দেখেন। আজকে যে তিনটি স্টকের উপরে টেকনিক্যালের বিশ্লেষণ করার চেষ্টা করছি, যেটা কোনো ধরনেরই রেকমেন্ডেশন নয়, এটা হচ্ছে একটা হচ্ছে বিএফ ইউটিলিটিস, একটা হচ্ছে গেল ইন্ডিয়া, আর হেমিস্ফিয়ার প্রপার্টিস, অনেকে হেমিস্ফিয়ার বলে থাকেন। তো বিএফ ইউটিলিটিস নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে লাস্ট ফেব্রুয়ারি মাসের পর থেকে, ইনফ্যাক্ট টোটাল 2024-এ বারে বারে এই জায়গাটার মধ্যেই ছিল। তার মধ্যে এই, তার মানে 2024-এর এখনো পর্যন্ত এই স্টকটার মধ্যে যে সমস্ত ভালো খারাপ যাই ঘটুক না কেন, এই ক্লোজিংটা এখনো পর্যন্ত ছিল না। অর্থাৎ বেশ দীর্ঘদিন পরে একটা নতুন হাই তৈরি হয় 1,016 টাকার উপরে, যেটা তৈরি হয়েছিল 1,044 টাকা, এবং বন্ধটাও সব থেকে হাইয়েস্ট বন্ধ উইকলির পরিপ্রেক্ষিতে। এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1326-এর এই জোনটাকে বারবার বেস করে ওঠানামা, ফাইনালি ক্রস ডাউন হওয়ার আগে আবার একটা রিকাভারি। নেচার বলছে যতবারই এরকম একটা করে বড় ক্যান্ডেল তৈরি হয়েছে লাস্ট জানুয়ারির পর থেকে, ততবার ফলো আপ খুব একটা বেশি হয়নি, একটু করে বেড়ে বেড়ে আবার রিয়াকশনে নিচে চলে এসছে, একটু করে বেড়ে আবার নিচে চলে এসছে। হয়েছিল যেটা সেটা এখানে, যেটা ক্রস ওভার হওয়ার পর একটা মোমেন্টাম ক্যারি হয়েছিল। ফলে আমার কাছে এই যে উপরে যে ডটেড লাইনটা, এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, যেটা হচ্ছে 960 টাকা রাউন্ড নাম্বার।
আর নিচে অবভিয়াসলি এই সমস্ত জায়গা আবার একটা বেশ স্ট্রং হাই ভোলাটাইল স্টক। এমএসিডির স্লোপ উইকলিতে ঘোরার চেষ্টা করেছে, মোমেন্টাম ইন্ডিকেটর লাইক স্টোক্যাস্টিক্স এবং আরএসআই ও ঘোরার চেষ্টা করেছে এবং ইন্ডিকেশন দিচ্ছে। আমি যদি এটা আরএসআই এর উপর ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে এই ডাউন ট্রেন্ড আরএসআই কে উপরের দিকে যেতে গেলে এই ট্রেন্ড লাইন ক্রস করে উপরে গেলে আর একটু মোমেন্টাম ক্যারি হতে পারে। এটাই দেখার বিষয় আছে উইকলির পরিপ্রেক্ষিতে। ফলে এই স্টকটাকে আমরা অবজারভেশনে রাখতে পারি, এটা কোনো রেকমেন্ডেশনের কথা আমি বলছি না। গেল ইন্ডিয়া, নিশ্চয়ই বুঝতে পারছেন সেই 13-26 গদে বাঁধা থিওরি, সাপোর্ট এরিয়া, এবং ভেরি ইন্টারেস্টিংলি যদি দেখা যায় তাহলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা যথেষ্ট উচ্চতায় দাঁড়িয়ে আছি। বাট অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টের যে সমস্ত স্টকের নড়াচড়া চলছে তাতে এই স্টকটা আমাদের মনে হয় একটু নজরে রাখাও যেতে পারে। আর যেহেতু ফ্রন্টলাইন স্টক এবং এফএন্ডও তো লিস্টেড আছে, সেই জন্য একটু দেখে কাজ করা উচিত। ও আরেকটা জিনিস দেখানো হয়নি, যেটা হচ্ছে এই যদি অন্যান্য জায়গাগুলো দেখা যায়, সেটা হচ্ছে এমএসিডির প্রথম এই যে এতদিনের স্লোপটা ডাউনওয়ার্ড ছিল তার একটা স্লোপের চেঞ্জেসটা হয়েছে, যেটা এখান থেকে আরেকটু বড় করলে বোঝা যাচ্ছে। ফলে একটু আশাবাদী নিয়ে আমরা চারটা দেখা শুরু করতে পারি। উইকলিতে স্টোক্যাস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আরএসআই দুটোই মোমেন্টাম ইন্ডিকেশন দিচ্ছে যে ওপরের দিকে জেলেও যেতে পারে। ফলে মোমেন্টাম ক্যারি হচ্ছে কিনা তার জন্য প্রাইস অ্যাকশনের ওপরে আমাদের ভরসা করতে হবে, অর্থাৎ হাই ভেঙে প্রাইস এগোচ্ছে কিনা। তো এই ছিল গেল। নেক্সট হ্যামিস্ফিয়ার প্রপার্টিজ, এই চারটার যদি আমরা পূর্ণাঙ্গ চারটা দেখি, যতদিনে এনএসসি ডেটা 2020 থেকে প্রিভিয়াস স্টপ তাকে বেস করে সেই জায়গাটাই বহুত দিন ধরে ট্রাই করলো, বারবার এই জায়গায় সাপোর্ট নিয়েছে, 1326 কে বেস করেছে, ক্রস ডাউন হয়নি, একটা পুল ব্যাক করার চেষ্টা হয়েছে। ইন্টারেস্টিং চার্ট, লোয়ার টপ লোয়ার বটম ফর্মেশনে আছে। এমএসিডির স্লোপ উইকলিতে এখনো ঘোরেনি, ঘোরেনি ইন দ্যাট সেন্স, নিচের দিকেই আছে। প্রথম টিকটা জাস্ট স্লোপটা চেঞ্জ হয় ইন্ডিকেশন দিচ্ছে, প্রথম টিক তো নয়, কারণ এখানেও দু একবার স্লোপ চেঞ্জ হয়েছে। ফলে অন্যান্য যে সমস্ত রিয়েল এস্টেট প্লেয়ার মানে ঘোরাঘুরি করছে চার্টের মধ্যে, যেভাবে মোমেন্টাম তৈরি করে আছে, তাতে হেমিস্ফিয়ারের নামটা আমাদের একটু নতুন মনে হলেও এই স্টকটাকে একটু নজরে রাখা যেতে পারে রিয়েল এস্টেট রিলেটেড স্টকের মতো। আমি সম্পূর্ণ রিয়েল এস্টেটই বলবো কিনা আমি এটা জানি না, তবে যাই হোক সেই গোত্রের কাছাকাছি আছে বলে আমার ধারণা। তো সেই হিসেবেই তিনটি স্টক আগামী সময় আমরা ওয়াচ লিস্টে রেখে চার্টগুলোর অবজারভেশন করতে পারি, কোনো রকম রেকমেন্ডেশনের কথা মাথায় না রেখে। বিচার বিবেচনা আপনাদের, চার্টগুলো আরো ভালো করে অ্যানালিসিস করুন কিংবা এদের ফান্ডামেন্টালগুলো চেক করতে ভুলবেন না। এই ছিল তিনটে স্টকের আজকের বিশ্লেষণের ইনপুট। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়ে। তিনটে চার্ট দেখার পর এবারে তো ব্রেকআউটের পর্যায়ে আছে, তো ব্রেকআউট স্টক কিছু আমি সিলেকশন করি। ব্রেকআউট 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 এরকম টেকনিক্যালস ব্রেকআউট, দ্যাট ডাজন্ট মিনস কি এটাকে বাই বলছি আমি। এর উপরে অনেক চর্চা করতে হবে। টেকনিক্যালস ওয়েট অফ এভিডেন্স যেমন খুঁজবেন, যারা ফান্ডামেন্টালস দেখেন তারাও খুঁজে নেবেন। আসলে দেখবেন এখন না আর কেউ ভিক্স টিক্স বলছে না, কিন্তু ভিক্স সব ঠান্ডা হয়ে গেল নাকি। তো ঠিক আছে, ভিক্স ভেপার আপ হবে। চলুন এগোই যাই, দেখে নিই আজকের ব্রেকআউটে কোন কোন স্টক আসছে। এবার একটু ইন্টারেস্টিং পার্টে কথা বলি, সেটা হচ্ছে দেখুন সামনে অনেকগুলো বিগ ইস্যু আসছে, মানে প্রাইমারি মার্কেটে নতুন ইস্যু যেটাকে আমরা বলি। তো মার্কেট যদি খুব খারাপ থাকে তাহলে কি সেই ইস্যুগুলো সাকসেস হবে, নাকি ইস্যুগুলো হয়ে যাওয়ার পরে অনেক ব্যাপার হবে? কিন্তু সেরকম তো কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। বড় ইস্যু চলে গেল বাজাজ হাউজিং ফিন্যান্স। ফলে
একটা টিপিক্যাল বুল মার্কেটে যা যা ইনগ্রিডিয়েন্টস থাকা উচিত সব কিছুই আসছে, নেগেটিভ কিছু পাওয়া যাচ্ছে না। এই করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। কনফিডেন্সটা কি? বাজার মোটামুটি 1000-1500 পয়েন্ট পড়লে কিনতে হবে, তো এটা 2-3 বার ধরে লোকে হয়েছে, লোকজন কিনছেন, পয়সা পাচ্ছেন, সব ঠিক আছে। তার মানে লোয়ার এন্ডে কোথাও না কোথাও একটা ডিমান্ড তৈরি করার ব্যাপার কিন্তু প্রসেসে আছে। অর্থাৎ কোনো কারণে বাজার যখন পড়বে, সে কখন পড়বে, কে পড়বে আমি জানি না, আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কেউই জানে। এবার বিভিন্ন ধরনের ওয়েট অফ এভিডেন্স কাজে লাগাতে হবে, যে যত কাছে পৌঁছতে পারবে তার সাকসেস রেশিও তত ভালো হবে, তার নাম তত বেশি হবে। তো উনি এই কথা বলেছিলেন। তো ফলে আগামী দিন খুব যে খারাপের ব্যাপার দিকে আছে সেরকম আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। হ্যাঁ, এই 65 ডেজ RSIটা না বড্ড বিরক্ত করছে, চার্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইটাকে একটু আমাদের নজরে রাখতে হবে। ওর মতিগতি আবার গণ্ডগোল হলে প্রবলেম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রিয়াকশান আসতে পারে একটু, তখন আলোচনা করা যাবে। 13 DM থেকে দূরত্ব বেড়ে গেছে প্রতিটা ইন্ডেক্সের, ফলে আইটি একটা ফ্লেভার যেটা ধরছে না, কিন্তু ব্যাংকিংটা যেহেতু একটু কারেক্টিভ ফেজে আছে, সেই জন্য আইটির উপর একটু আমরা আইটি ইন্ডেক্স অ্যাজ ওয়েল অ্যাজ আইটি স্টকের উপর একটু ফোকাস করতে পারি, ও অন্যান্য সেক্টর তো বটেই যেগুলো আপনাদের পছন্দের তালিকায় আছে। এছাড়া দেখুন প্রচুর স্টকের অনেক কিছু ইনফরমেশান আমি পাচ্ছি মানে টেকনিক্যালি, কিন্তু সেগুলো এই মুহূর্তে আলোচনা করাটা কি ঠিকঠাক হবে, সেই জন্য আমি একটু চিন্তাভাবনা করছি। তো এক আধ দিন, যেমন লাস্ট উইকে একটা একদিন কমিউনিটি পোস্ট অফ দিয়েছিলাম, বিকজ অফ এক্সপায়ারি চলে গেছে, নতুন কী ধরনের সেন্টিমেন্ট ক্রিয়েট হয় সেটা দেখি। ফলে সামনে ফেস্টিভ সব কিছু আনন্দ উৎসব সব কিছুর মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাব আমরা নিজেদেরকে পরিবারের সাথে। ফলে সেই দিক থেকে চিন্তা করে মহালয়ার শুভেচ্ছা দিয়ে আজকের শেষের দিকে আপনাদেরকে এইটুকুই বলবো, যতটুকু বললাম অনেক কিছু ছেড়ে গেছি, মনে মনে করে স্ক্রিপ্ট লিখতে পারিনি ঠিকঠাক, কিন্তু যতটুকু বলার চেষ্টা করলাম আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে নিজেদের সিদ্ধান্তটা একটু নিতে হবে। রাইট ডিসিশান রং ডিসিশান নিজেদেরই মানতে হবে। আর রিগার্ডিং ইনভেস্টমেন্ট, এদিকে বলবেন 15-20 বছর, আর 15-20 দিন কারেকশনের পরে হুহা শুরু হয়ে যাবে, এই কি হচ্ছে ওই কি হচ্ছে, ওটা না করাই ভালো। তো সেই জন্য মানসিকভাবে আগে প্রস্তুতি নিন যে আপনি কী চাইছেন। আর ক্যাপিটালটাকে বিভিন্ন স্তরে ভাগ করতে হবে, কোন ক্যাপিটাল কখন ইন্ট্রোডিউস করবেন সেটা বোধহয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেই টাইমটা কিন্তু আসছে বা এসে গেছে বললেও ভুল হয় না। ফলে প্রফিট বুকিং, ইনভেস্টমেন্ট আইডিয়া সব জায়গা থেকেই নিন, ফাইনালি সিলেকশন আর তার মানে মার্কেটে ইন্ট্রোডিউস করানোর ব্যাপারটা নিজেদের হাতেই রাখতে হবে। আজকে শেষ করছি অনুষ্ঠান, জানি না ভালো লাগলো কি না এই এত বকবকানি। আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন থাকে, গঠনমূলক সমালোচনা আমি সবসময় আপনাদেরকে বলি, আমিও তাতে উপকৃত হই, অনেক কিছু আমিও শিখি। তো চেষ্টা করব এর পরের থেকে যেটা কথা দিচ্ছি সেটা রাখার, অর্থাৎ যে সমস্ত চার্ট আলোচনা করেছিলাম স্টকের, যেগুলো মুভমেন্ট এখনও সেই দিকে হচ্ছে না, যেটা এক্সপেক্ট করছিলাম পজিটিভ সেটা হচ্ছে না, কিংবা যেটা নেগেটিভ ভাবছি সেটা নেগেটিভ হচ্ছে না, সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকে শেষ করছি, শারদ শুভেচ্ছার অগ্রিম শুভেচ্ছা, অর্থাৎ আর একটা সপ্তাহ কিন্তু আমাদের হাতে রইল। মহালয়ার আগে যারা দেখছেন, মহালয়ার একটা শুভ দিন শুরু হয় মহালয়ার পর থেকে, সেই দিনটাকেও মাথায় চিন্তাভাবনা রেখে শুভেচ্ছা বার্তা রেখে সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সঙ্গে শেয়ার বাজারকে রাখুন এবং আমার চ্যানেল দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট উইক, ততক্ষণের জন্য ধন্যবাদ।